তো ওখানে দেখলাম সাধারণ জ্ঞানে হচ্ছে সাম্প্রতিক কি হচ্ছে বেশি দেয়া, সাম্প্রতিক আবার হচ্ছে যেগুলো বাংলাদেশে যেগুলো কনস্ট্যান্ট জিনিস আসলে যেগুলো থাকে, আবার হচ্ছে বাংলাদেশে যে দিবস সমূহ, আবার হচ্ছে জুলাই অভ্যুত্থান এগুলো। তো সবকিছু মিলাই হচ্ছে আমি আজকে চেষ্টা করবো একটা এরকম কোনো টপিক দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমে আচ্ছা, তো প্রথমে যেটা বললাম যে হচ্ছে বাংলাদেশের যে কনস্ট্যান্ট যে জিনিসগুলো, যেমন হচ্ছে বাংলাদেশের পরিচিতি বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বা হচ্ছে মানে হচ্ছে ভৌগোলিক অবস্থান বলতে বাংলাদেশ কোথায় অবস্থিত, বা বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে কি কি আছে, বা হচ্ছে তার পার্শ্ববর্তী দেশগুলো, এগুলো মিলে আর কি ভৌগোলিক অবস্থান। তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের দ্বীপ সমূহ, এগুলো আর কি। তো বাংলাদেশের দ্বীপের মধ্যে, আচ্ছা, তো বাংলাদেশের দ্বীপ এগুলো আসলে তোমাদেরকে মুখস্থ তো তোমরা নিজেই করবা। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আর কি, আমি এখানে শুধু কয়েকটা এক্সাম্পল সেট করছি, তো তোমরা এগুলো আরো একটু হচ্ছে সার্চ করিও, সার্চ করে আরো হয়তো এক্সাম্পল পাবা। যেমন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, ভোলা, তারপর হচ্ছে মনপুরা। মনপুরাটা হচ্ছে এই যে যেমন মনপুরা কিন্তু একটা সিনেমাও আছে। তারপরে যে নিঝুম দ্বীপ, মহেশখালী, এগুলো হচ্ছে আহ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন জায়গায় অবস্থিত। স্ক্রিনটাকে আরো বড় করতে হবে নাকি তোমরা দেখতে পাচ্ছো? কেউ কি ক্লাসে আছো? একটু বড় করলে ভালো হয় তো আর কি। আচ্ছা, তো সেটা ফার্স্টে বলবা না, আমি কিভাবে বুঝবো যে তোমরা কিভাবে দেখছো? এইবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এবার ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে নামগুলো পড়বা যেগুলো আছে, শুধু দ্বীপ না আসলে, ছোট নদী, বড় নদী, তারপর হচ্ছে নদ আলাদা এবং নদী কিন্তু আলাদা, দুইটাই জিনিস কিন্তু এক না। তো এগুলোর এক্সাম্পল গুলো পড়বা। এখানে আমি অবশ্য সবগুলো অ্যাড করিনি, কারণ তোমাদের জিকে টপিক দেখলাম এতগুলো, আবার হচ্ছে সাম্প্রতিক থেকে যেহেতু পড়তে হয়, তো সাম্প্রতিকের টপিক এত হিউজ যে আমি যদি পিডিএফ করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য ছোট ছোট যে ইয়েগুলো আছে অল্প করে আমি অ্যাড করার চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে শুধু নামগুলো পড়বা, কোন জেলায় অবস্থিত এটা আপু, হচ্ছে। চারুকলা ভিত্তিক জিকে কি মানে চারুকলা ভিত্তিক সাম্প্রতিক কি এক্সট্রা করে বের হয়? না আপু, এগুলো তো চারুকলার এটা হচ্ছে এক্সট্রা করে বের হয় না। তুমি হচ্ছে গুগলে সার্চ করতে পারো। আর আমি এটা আসলে চারুকলার জিকে নিচ্ছি না, এটা আমি জেনারেল নলেজটা নিচ্ছি। তো যে হচ্ছে আর্ট শিখায় ওনাকে বলবা চারুকলার কথা। আর জিকে তে তো হচ্ছে 10 মার্ক আছে, আর ফাইন আর্টের জিকে তে তো হচ্ছে 20 মার্ক। তো এইটা আমি নিচ্ছি, আর ওই জিকেটা আমি আসলে নিব না, কারণ আমি তো চারুকলাতে পড়ি না, আমি বইটা নিতে পড়ি। আচ্ছা, তো এগুলোর হচ্ছে নাম ও পড়বা আচ্ছা। এবং হচ্ছে কোন যে, জি কেউ কিছু বললেন? হ্যাঁ আপু, আমি বললাম বলছি আপু, আজকে তো আমি মানে মেন নতুন ভর্তি হয়েছে, আমি এখনো কিছু জানি না। তা আমার কি পড়া লাগবে বা কি হিসাব করা লাগবে? আচ্ছা ভাই, আজকে ভর্তি হয়েছো তো একটু ধৈর্য সহকারে হচ্ছে ক্লাসগুলো করো, এবং আগের কপি, সরি আগের ক্লাসের যে ইয়েগুলো দেওয়া হয়েছে তোমাকে, ওগুলো লিঙ্কগুলো ওগুলো হচ্ছে ভালো করে দেখো, তারপরে না বুঝলে তারপরে হচ্ছে বলিও ভাইয়া। এখন এসে যদি হচ্ছে এমন ইনকোয়ারি শুরু করো। আর হচ্ছে আজকের জিকেটা হচ্ছে আমি নিচ্ছি। তো এরপরে এটা নিয়ে কোনো ইনকোয়ারি থাকলে সেটা আমাকে বলো।
আমি এমনি জিকে আপু মিহির জিকে পড়তেছি। জি ভাইয়া, বুঝতে পারিনি, একটু জোরে বলো। মিহির জিকেটা পড়তেছি, ফাইনাল সাজেশন। ও আচ্ছা আচ্ছা, পড়ো। আচ্ছা, আর এগুলোর মধ্যে হচ্ছে অবস্থান আর হচ্ছে নামটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে কোনটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত, বা হচ্ছে কোনটা বৃহত্তম, বা হচ্ছে কোনটা ক্ষুদ্রতম, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো দেখে নেবে, এগুলা হচ্ছে দেয়া আছে, আবার এগুলোর মধ্যে অনেকের হচ্ছে নিকনেমও আছে। তো এগুলো হচ্ছে দেখে নিবা যে কোনটাকে কি নামে ডাকা হয়। আর আমি সবগুলো দেখো টপিক যে লিখছি দ্বীপ সমূহ, এখানে হচ্ছে আমি শুরুতেই তোমাদেরকে বলে দিছি যে এখানে আমি শুধু কয়েকটা এক্সাম্পল সেট করছি, তো এখানে আমি নিচে আরো লিখে দিছি, কয়েকটা দেয়া আছে, তোমরা তোমরা হচ্ছে আরো দেখে নিবে এক্সাম্পল গুলো। তো এগুলো একটু কাইন্ডলি দেখে নিও, কেউ হচ্ছে ভাবিও না যে এখানে সবকিছু আছে, এটার উপরই হচ্ছে ইয়ে করে থাকিও না। আচ্ছা, তারপরে দেখো হাওর ও বিল। হাওর হচ্ছে, এটা হচ্ছে ইয়ে দেয়া আর কি, বাংলাদেশের হাওর অঞ্চল সমূহ প্রধানত হচ্ছে সিলেট, তারপরে হচ্ছে বৃহত্তম হাওর এই যে, তারপর হচ্ছে একজন একজন করে আসে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকাকুলি। তারপরে কিছু আরো কিছু হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এগুলো দেখবা। এগুলো হচ্ছে অনেক ইয়ে থাকে, যে কিভাবে মনে রাখবো এত কিছু। আমি হচ্ছে আমার সময় হচ্ছে অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখতাম। যেমন দেখো হচ্ছে এখানে দেয়া আছে হচ্ছে আহ সব থেকে বড় বৃহত্তম বিল হচ্ছে আমরা জানি চলন বিল। তো একটা ধরো একটা জিনিস একটা জায়গায় শুরু হয়েছে, তো এখন একটা মানুষ বা কোনো কিছু যদি ইনস্ট্যান্টলি চলতেই থাকে, তাহলে তো তার হচ্ছে আয়তন বা লেন্থ কখনো কমবে না, সেটা বাড়তেই থাকবে। তো আমি ওটা আমার ব্রেনে হচ্ছে এভাবেই মনে রাখছিলাম যে যেহেতু চলতেই আসছে, ওর নামও হচ্ছে চলো, সেই জন্য ও হচ্ছে সব থেকে বড়। তো এগুলো আসলে ফানি লাগতে পারে, কিন্তু আমার কাছে এভাবেই হচ্ছে মনে থাকতো। আবার এই যে বাংলাদেশের বৃহত্তম হাওর, এখানে হচ্ছে হ আছে, এখানেও হ, তো এইভাবে হচ্ছে কিছু কিছু জিনিস তুমি নিজের মধ্যে মনে করে মনে রাখতে পারো। আর এটা বৃহত্তম জিনিস বা হচ্ছে ক্ষুদ্রতম, এগুলো হচ্ছে কোথায় অবস্থিত, এগুলো হচ্ছে পড়বা। আচ্ছা, যে রামসার এলাকা, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আচ্ছা, তারপরে যে নদ নদী মোট কয়টি আছে, তারপরে হচ্ছে কোনটা হচ্ছে কোনটার সঙ্গে অ্যাটাচড, বা হচ্ছে কোনটা কোনটার উপর দিয়ে যায়, তারপর হচ্ছে কোনটার উৎস কি, এই পদ্মা গঙ্গা, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বারবার আসে। উপশাখা কোনগুলো। তোমরা কি আমার কার্সর দেখতে পারতেছো, নাকি মার্ক করে দিতে হবে? মার্ক করে দিলে একটু ভালো হয় বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে পদ্মার উৎস হচ্ছে গঙ্গা, গঙ্গা হচ্ছে চাঁদপুরে, আবার যমুনা দেখো ব্রহ্মপুত্র। আচ্ছা, তো এখানে হচ্ছে গেল এগুলা মার্ক করলে কি হয়, বারবার হচ্ছে কারসন নিতে হয়, আবার এই জন্য একটা ঝামেলা। তারপরে এই যে নদী, এই যে কোথায় মিলনস্থল, যেটা বললাম এগুলোর মিলনস্থান কোথায়, পদ্মা ও মেঘনা। তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী, বাংলাদেশের গভীরতম নদী, আন্তর্জাতিক নদী সমূহ, এগুলো হচ্ছে দেখবা। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ যেগুলো আছে, যেমন হচ্ছে জাতীয় পতাকা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ যেগুলো, জাতীয় পতাকা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। জাতীয় পতাকা হচ্ছে জাতীয় পতাকা দিবস কবে, তারপর হচ্ছে কে এটা ইয়ে করছেন, তারপর হচ্ছে মাপটা, এগুলা। আবার হচ্ছে স্থাপনা বা স্মারক, এখানে হচ্ছে এই যে যেগুলো বোল্ড করে দেয়া, এই যে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, অপরাজয়ের বাংলা হচ্ছে স্থাপনা বা স্মারক। আর অবস্থান ও শিল্প হচ্ছে যেটা সাভার, এগুলো হচ্ছে একসাথে হয়ে গেছে আসলে।
আচ্ছা, এর মধ্যে দেখো এখানে শুধু কয়েকটাই দেয়া আছে স্থাপনা আর স্মারক, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকগুলো স্থাপনা আর স্মারক আছে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ঢাবির মধ্যে যেগুলো স্থাপনা আর স্মারক আছে তোমরা সেগুলো পড়বা। এটা হচ্ছে নোট করে নিতে পারো, আমি যেহেতু এখানে অ্যাড করিনি। ঢাবির মধ্যে বেশ কয়েকটা স্মারক ভাস্কর্য আছে, এগুলোর পড়বা, এবং সেগুলোর হচ্ছে কি অর্থ বহন করে, কে হচ্ছে সেটা আম, তৈরি করছে, এগুলো পড়বা। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের জাতীয় বিভিন্ন পুরস্কার এবং বিভিন্ন ভাস্কর্য, যেমন হচ্ছে স্বাধীনতা পুরস্কার আছে, 21শে পদক আছে, 21শে পদক আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে, এবং আরো এরকম কিছু পুরস্কার যেমন হচ্ছে বাংলা একাডেমি আছে, এগুলা। আচ্ছা, এটা হচ্ছে মাঝে মাঝে আসে যে বাংলাদেশের মধ্যে যে পুরস্কার সমূহ আছে সেটার মধ্যে হচ্ছে সর্বোচ্চ স্থানে কোন পুরস্কারটা, সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এগুলো একটু দেখবা, এটা প্রবর্তন কবে হয়, আবার হচ্ছে রিসেন্টলি কারা কারা হচ্ছে এসব পুরস্কার পাইছে, বা রিসেন্টলি কবে হচ্ছে এটা হচ্ছে দেয়া হবে। আবার দেখো 21শে পদক আছে, এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটাও ইম্পর্টেন্ট যে প্রদানের ক্ষেত্র, স্বাধীনতা পুরস্কার হচ্ছে কোন ক্ষেত্রে দেয়া হয়, আবার হচ্ছে 21শে পদক হচ্ছে কোন কোন ক্ষেত্রে দেয়া হয়। আর চলচ্চিত্র পুরস্কার তো জানোই হচ্ছে শুধু চলচ্চিত্রের জন্য। আচ্ছা, আবার এই যে এখানে ভাস্কর্যের নাম চলে আসছে, এই যে এখানে বিষয়বস্তু অ্যাড করা যে কোন ভাস্কর্য কি অর্থ বহন করে। এই যেমন এখানে সংসপ্তটা হচ্ছে জাহাঙ্গীরনগরের, তারপর জাগ্রত চৌরঙ্গী, গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, এগুলো দেয়া আছে, এবং কারা হচ্ছে স্থাপন করছে ভাস্করকে, এগুলো সবই হচ্ছে দেয়া আছে। তবে এগুলো হচ্ছে আমি কয়েকটা অ্যাড করছি, তোমরা আরো অ্যাড করে নিবা, মানে সার্চ করে পড়বা আর কি। হ্যালো আপু, এগুলো তো হ্যাঁ আমাদের চারুকলা বইয়ে আছে। হ্যাঁ আপু, বুঝি না। এগুলো তো আমাদের চারুকলা যেটা জয়প্রিক বই আছে না, ওইটা এগুলো আছে, বিগত বছরের কোশ্চেনও তো আছে। আচ্ছা, তো এখন কি চাচ্ছ, মানে নতুন কিছু এনে দেই? হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু ধরেন এই যে মানে সাম্প্রতিক আচ্ছা, যেগুলা জিকে হয়েছে কি ওইগুলো তাহলে আমি বানাবো নাকি? ঠিক একটু হ্যাঁ, মানে আপু বাংলাদেশে দিকে তো নতুন করবো। জিনিস অ্যাড করবো নাকি? আচ্ছা, তারপরে দেখো প্রধান হচ্ছে উপজাতি সমূহ। আচ্ছা, ও যেটা বললো যে বইয়ে আছে, যেটা আমি ক্লাসে শুরুতেই বলছি, যে হচ্ছে জিকের মধ্যে আসবে হচ্ছে বাংলাদেশের যে কনস্ট্যান্ট জিনিসগুলো এবং সাম্প্রতিক যেগুলো। এখন বাংলাদেশের যে কনস্ট্যান্ট জিনিসগুলো আছে সেগুলো যদি আমি এখন না বলি, পরে আবার তোমরা ক্লাসে এসে বলবা যে আপু আপনি এগুলো বলেননি। আবার এখন বলছি তো তোমরা বলছো আপু এগুলো বইয়ে আছে, তো আমি তো আর জিকে নতুন করে বানাইতে পারি না আপু। আপু আমরা বলতেছিলাম কি যে সাম্প্রতিকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট তাইলে ভালো হতো। এইগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো ডিটেলস সহকারে তো আমরা জিকে তে বা যেকোনো বইতে পাবো, কিন্তু সাম্প্রতিক ইম্পর্টেন্ট কোনগুলো হবে এটা তো আমাদের ধারণা নাই। জি আপু আচ্ছা ভাইয়া, আমাদের তুমি তো এখনো পুরো ক্লাসই এখনো শেষ হয়নি, তো আমি আস্তে আস্তে যাই, তারপরে হচ্ছে আমি অ্যাড করছি কিছু সাম্প্রতিক জিকে, তারপরে তোমরা দেখো। আচ্ছা, তো আমার মনে হয় তোমাদের এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি শুধু তাহলে টপিক গুলো বলে দিচ্ছি, তাহলে উপজাতি যেগুলো আছে ওগুলো পড়বো, তো সাংস্কৃতিক যে বিষয়গুলি থাকে, আহ, কোন উপজাতির সাংস্কৃতিক কোন ইয়েটা ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। আর সংবিধানটা বেশি ইম্পর্টেন্ট, সংশোধন গুলো বেশি ইম্পর্টেন্ট, এবং কততম সংশোধন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পড়বা। এই যে এইটা হচ্ছে অনেক আসে, অনুচ্ছেদ নম্বর 39। যেহেতু রিসেন্টলি জুলাই 24-এ হচ্ছে তোমার বাক স্বাধীনতা নিয়ে অনেক হচ্ছে ইস্যু হয়েছে, তো আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট যে কততম অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো থাকে। সংশোধনীটা পড়বা, এই যে এখানে 17টি। আচ্ছা, এখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম এবং তাদের অবস্থান বলতে যে হেডকোয়ার্টার তাদের জাতীয় সদর দপ্তর সেটা হচ্ছে এখানে আছে। এগুলো হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন, এবং এগুলো হচ্ছে ফুল ফর্ম। তো ফুল ফর্ম গুলো মনে রাখবা, পড়বা, এবং হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত সেটাও পড়বা।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে দেশের বিভিন্ন জেলার বা জায়গার প্রাচীন এবং বর্তমান নামসমূহ, যেমন ঢাকার নাম ছিল আগে জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ বা এরকম আর কি। তো এখানে আমি কয়েকটা জেলার নাম অ্যাড করছি, তোমরা হচ্ছে পরে আহ, আরো হয়তো থাকতে পারে, সেগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে শিল্প ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ববান যে ব্যক্তিগুলো আছে, যেমন জয়নুল আবেদিন, তারপর হচ্ছে পটুয়া কামরুল হাসান, এদের হচ্ছে এগুলো পড়বা, তাদের পরিচিতি, তারপর হচ্ছে কোন কোন উপাধি তাদের আছে বা তাদের কোনো আহ নিকনেম আছে কিনা, এগুলো আর কি। আচ্ছা, বাংলাদেশের প্রাচীন জনপদ সমূহ, এগুলো তো তোমাদের বইয়ে আছে, এগুলো তো আমাকে আর পড়াইতে হবে না। আচ্ছা, কোন জনপদে হচ্ছে বিশেষত্ব কোনো থাকতে পারে, যেমন বঙ্গ তো হচ্ছে এটা থেকে হচ্ছে বাংলার উৎপত্তি হয়, আবার গৌড় হচ্ছে শশাঙ্কের রাজধানী ছিল এখানে। তো এগুলো কোনো কোনো যেগুলো হচ্ছে আহ একদম বোল্ড টাইপের, তো সেগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে রাজবংশ কোন রাজা কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছেন, এটা যদিও চারুকলার জন্য বেশি ইম্পর্টেন্ট না, এটা আমি মোস্টলি এই ইউনিটের জন্য দিয়েছিলাম। আর হচ্ছে রাজাদের কোন কোন রাজা ছিলেন, যেমন আহ পাল বংশের, সেন বংশের, এগুলো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আহ, বর্তমান সময় মানে আওয়ামী লীগ পতনের পরে হচ্ছে অনেকগুলো টাকায় দেখবা যে টাকার নোট পরিবর্তন হয়ে গেছে। তো সেগুলা অনেক ইম্পর্টেন্ট, যে হচ্ছে কোন কোন টাকার নোটগুলো পরিবর্তন হয়েছে। তোমরা খেয়াল করে দেখবা যে 1000, 500 এবং 200 এবং 100, এই চারটা নোটে হচ্ছে আগে বঙ্গবন্ধুর ছবি ছিল চারটাতে। এখন হচ্ছে কিন্তু ওগুলো নাই, ওগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে আছে, আমি লিখে দিছি, নাকি এটাও তোমাদের বইয়ে আছে, আমি স্কিপ করে যাব? না আপু, এটা নাই। আপু বই তো আমরা সবাই কিনে নেই আপু, আপনি করেন আপনার থেকে দেখান। বুঝতে পারি না। বলতেছে আপু বই তো কিনি নাই, তা আপনি আস্তে আস্তে দেখান। না, অনেকের সমস্যা হচ্ছে, ওরা অনেক প্রো লেভেলে চলে গেছে তো। আপু ওরা তো পুরো লেভেলে আপু গেলে ওদেরকে, ওদের প্রবলেম আমরা বুঝতেছি, আমাদের জন্য আচ্ছা, সমস্যা আপনার যে নেই, এত হচ্ছে কথা এগুলো বলছেন, আমি হচ্ছে সুন্দর। ইয়েগুলো বলে দিছি, মেইন টপিক গুলো বলে দিছি, তোমরা ওখানে ভিতরে দেখলে বুঝতে পারবা, আর ওই টপিক অনুযায়ী সার্চ দিবা, তাহলে হচ্ছে দেখবে অনেকগুলো আরো চলে আসছে। আচ্ছা, তো এই টাকার ইয়েটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখানে দেখো সবগুলারই আমি দিছি যে কোন টাকার মধ্যে হচ্ছে কিসের ছবি বা নকশা দেওয়া আছে। 1000, 500, 200, তারপরে 100 টাকা, আবার এখানে হচ্ছে 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। এখানে হচ্ছে অনেকগুলো টাকার নোট আছে, কিন্তু মেনলি 1000, 500, 200 এবং 100 টাকাতেই হচ্ছে তোমার নকশার পরিবর্তন হয়েছে, এবং এগুলো সবগুলোতেই বঙ্গবন্ধুর ছবি ছিল। বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে দেখবা যেটা হচ্ছে অল্টারনেট করা হয়েছে, সেটা হচ্ছে দেখে নিবা যে কি আছে, যেমন 1000 টাকা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ দেয়া, তারপর হচ্ছে 500 হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা এরকম। আর হচ্ছে তোমার সামনের দিকের নতুন প্রতীকী ছবি এবং পেছনের দিকের নতুন প্রতীকী ছবি, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, শুধু সামনের বা শুধু পিছনেরটা পড়লে কিন্তু হবে না। আর এখানে রং তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে কোন কোন প্রতীক দেয়া বা কোন নকশা দেয়া, এটাই পড়লে হচ্ছে হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে নতুন যে টাকার নোটগুলো নকশা করা হয়েছে, সেগুলোতে কোনো ব্যক্তিত্বের থেকে তোমার যে কালচারাল হেরিটেজ গুলো আছে বাংলাদেশের, সেগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দেখলে হচ্ছে এগুলো যদি একটু দেখো, তাহলে দেখবা যে কালচারাল হেরিটেজেরই হচ্ছে অনেক নকশা দেয়া। আচ্ছা, আর ডক্টর ইউনূস সম্পর্কে হচ্ছে বিস্তারিত সব তথ্য পড়বা। উনি হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন, তারপর উনি হচ্ছে যে ক্ষুদ্র ঋণের এই কর্মসূচিটাও কিন্তু উনি হচ্ছে ইয়ে করছেন, প্রস্তাবনা করছেন।
গ্রামীণ ব্যাংকের, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্মাননা, উনি কি কি পদক পুরস্কার পেয়েছেন ন্যাশনাল লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত। তারপর হচ্ছে প্রেসিডেন্সি মডেল অফ ফ্রিডম, তারপর ও তার অন্যান্য গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিষ্ঠান। ওনার কিন্তু সবগুলো প্রতিষ্ঠানের নামের শুরুতেই মনে হয় গ্রামীণ আছে, যেমন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, গ্রামীণ ব্যাংক, এইসব আর কি। আরো হয়তো ওনার 4 থেকে 5টা প্রতিষ্ঠান থাকতে পারে। তারপর ওনার প্রকাশিত বই সমূহ যেগুলো, ওগুলো। ডক্টর ইউনূস কোথায় জন্মগ্রহণ করেন? আচ্ছা, জুলাই পরবর্তী আন্দোলনে বাংলাদেশে ডক্টর ইউনূসের ভূমিকা, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানে হচ্ছে মানে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন চলাকালীন সময় ইউনূস হচ্ছে বেশি ভূমিকা রাখতে না পারলেও হচ্ছে পরবর্তী সময়ে হয়তো অনেক বেশি ভূমিকা রাখছে। সেই হিসেবে এখানে হচ্ছে আমি কয়েকটা 4টা টেবিল করছি হচ্ছে ডেট অনুযায়ী। কবে হচ্ছে সরকার প্রধান হিসেবে প্রস্তাব পায়, তারপর হচ্ছে নিয়োগ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত কবে চূড়ান্ত হয়, এবং শপথ কবে গ্রহণ করে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয় কবে, এরকম। তো জুলাই পরবর্তী আন্দোলনে ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা লিখে যদি তোমরা সার্চ দাও তাহলে আরো ব্রডলি অনেক ডেসক্রিপশন পাবে, তো সেটা পড়বা। এবং এই ডেটগুলো মনে রাখার চেষ্টা করবা, স্পেশালি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো হচ্ছে হইছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন যে পদসমূহ আছে, পদ সংখ্যা আছে, উপদেষ্টা সমূহ, এগুলো হচ্ছে পড়ার চেষ্টা করবা। যেগুলো হচ্ছে ফেমিলার ফেস, যেমন হচ্ছে আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই যে ওদেরকে নিয়ে ট্রেন্ডিং চলতেছে, যেমন হচ্ছে আসিফ নজরুল, অনেক সময় দেখা যায় যে ইস্যু হয় অনেক সময়, তো এগুলা পড়বা, এরা কোন পদে আছে, এই আর কি। আচ্ছা, স্বাধীনতা পুরস্কার, যেটা আগেও বললাম, স্বাধীনতা পুরস্কার 24-25 সম্পর্কে বর্তমান তথ্য পড়বা। আর স্বাধীনতা পুরস্কারের 2024 সালে মোট 10 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়, কিন্তু 25 সালেরটা এখনো হয়তো হয়নি, মেবি মার্চ মাসের দিকে হতে পারে। তো এটা একটু দেখবা, এবং কে নমিনেশন কে কে পাইছে স্বাধীনতা পুরস্কারের জন্য, এটা একটু পড়ে যাবা। এটা যদিও আসবে না, তবু যদি আসে তাহলে যেন টুক করে দিতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখো ইন্টারেস্টিং, মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা। 2025 সালে 11 মার্চ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মরণোত্তর 2003 সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্তটি রহিত করা হয়। মানে এখন হচ্ছে জিয়াউর রহমানকেও হচ্ছে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে, এটাও হচ্ছে আসতে পারে যে জিয়াউর রহমানকে কোন ইয়াতে ভূষিত করা হয়েছে, আর কবে করা হয়েছে, 2003 সালে। এখানে তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবা, মুক্তিযুদ্ধ, সরি, জুলাই 24 পরবর্তী আর জুলাই 24 আগে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে নোবেল পুরস্কার আর অস্কার। নোবেল পুরস্কার নোবেল পুরস্কার হচ্ছে কোন কোন বিষয়ে দেয়া হয়, কতটা ইয়েতে দেয়া হয়, তারপরে হচ্ছে রিসেন্টলি 2024 সালে নোবেল পুরস্কার পেয়ে ভারতের একজন মহিলা নোবেল পুরস্কার পেয়েছে, তো সেটা বেশি ইম্পর্টেন্টলি পড়বা, কারণ পার্শ্ববর্তী দেশ, সেটা পড়বা। কোন কোন ক্ষেত্রে কারা কারা পেয়েছে, তারপর হচ্ছে অস্কার, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান হবে, এটা দর্শনের লিখছি আমি। দর্শনীয় স্থান বলতে যেগুলো হচ্ছে তোমার ময়নামতি বা হচ্ছে সম্পুর বিহার, বা তোমার ওই যে বগুড়া যা আছে মহাস্থানগড়, এগুলো পড়বা। এগুলোর হচ্ছে তোমার হেরিটেজ, কালচারাল হেরিটেজ, তারপরে হচ্ছে কিসের জন্য বিখ্যাত, তারপরে হচ্ছে কোন জেলায় অবস্থিত, কোন কোন রাজার আমলে এগুলো হচ্ছে হইছে, কত সালে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বা ওই জায়গার বিখ্যাত জিনিস কি,
আচ্ছা ১৬০০ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলায় যেসব শাসকেরা শাসন করেছেন, ১৬০০ সাল বলতে আমরা বুঝি যে ১৬০০ সালেই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা বাংলায় শাসন করতে আসছিল। তো তখন থেকেই মূলত শাসন আমলটা শুরু হয়। তো এই শাসন আমল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত মানে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তার শাসন আমল পর্যন্ত যা সবকিছু বাংলায় সংঘটিত হয়েছে, এর মধ্যে আমরা জানি যে বিভিন্ন শাসকেরা আ বাংলাদেশে আসছে। তাদের হচ্ছে আ রাজত্ব প্রতিষ্ঠা করছে, আবার চলে গেছে। মানে এইসব আরকি অনেক যুদ্ধ সংঘটিত হইছে। যেমন হচ্ছে পলাশীর যুদ্ধ, বক্সার যুদ্ধ। তো এই যুদ্ধগুলো সম্পর্কে জানবা। বিভিন্ন যে রাজারা আসছিল ওদের সম্পর্কে পড়বা। তারপরে হচ্ছে নবাব যারা ছিল এগুলা। আচ্ছা ঢাবি সম্পর্কে সকল তথ্য, ঢাবি চারুকলা বিভাগের সকল তথ্য মানে ঢাবিকে হচ্ছে প্রতিষ্ঠা করে, ঢাবি কবে হইছে, তারপর চারুকলা বিভাগের লোগো এটা কে বানিয়েছে, ঢাবির লোগো, তারপর ঢাবির লোগোতে যে তোমার আছে, তারপরে হচ্ছে একটা মোমের মতো আছে, এগুলা আসলে কি অর্থ বহন করে, মানে একেকটা স্পেসিফিক জিনিস কি অর্থ বহন করে এটাও হচ্ছে পড়বা ভালোভাবে। যে কালারটা দেয়া থাকে সেই কালারটা আসলে কি রিপ্রেজেন্ট করে। তারপর ঢাবি চারুকলা বিভাগের ক্ষেত্রেও সেরকম একই, বিভাগ কয়টা বা হচ্ছে কোন কোন বিভাগে আসলে কোন রিলেটেড টপিক পড়ানো হয় এগুলো। আচ্ছা ফিফা বিশ্বকাপ এটা একটু পড়বা। আমি খেলাধুলা সম্পর্কে তেমন একটা বেশি জানি না, তাই কিছু বলতে পারলাম না। আচ্ছা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর তবে আরেকটা জিনিস দেখলাম যে রিসেন্টলি আরেকটা যুদ্ধ হচ্ছে, না দেশের নামটা আমার ঠিক মনে নেই, তোমরা কেউ বলতে পারবা? সুদান সবাই হ্যাঁ হ্যাঁ আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ ওটাও পড়বা, ওটা লিখতে আমার মনে নেই। ওটা পড়বা। ফিলিস্তিন ইসরায়েলকে পড়বা। আর হচ্ছে রাশিয়া ইউক্রেনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যদিও এটা অনেক আগে হয়ে গেছে। তবে এখান থেকে অনেক কোশ্চেন আসছে এবং এটা কিন্তু আবার রিপিট হইতে পারে। তো রিপিটেড প্রশ্নগুলো বেশি করে দেখবা। তারপর হচ্ছে রেনেসাঁ সম্পর্কিত সকল তথ্য, মানে রেনেসাঁ মানে হচ্ছে নবজাগরণ। তো রেনেসাঁ কত প্রকার, উচ্চ রেনেসাঁ, উত্তম রেনেসাঁ এগুলা। আবার হচ্ছে যে রেনেসাঁ সম্বন্ধীয় যে ব্যক্তিরা আছে, লিওনার্দো দা ভিঞ্চি, আরো অনেকেই শিল্পীরা আছে, তো এগুলো বিস্তারিত পড়বা। আচ্ছা শিল্প বিপ্লব, চতুর্থ ফার্সি বিপ্লব, রুশ বিপ্লব, বিভিন্ন যে বিপ্লব গুলো আছে, ফার্সি বিপ্লব হচ্ছে 4টা হয়েছে, এখানে শুধু চতুর্থ লিখছে আমি, 4টাই হচ্ছে বিস্তারিত পড়বা। মিশরীয়, মেসোপটেমিয়া, রোমান, সিন্ধু, গ্রিক হবে ইত্যাদি সভ্যতা সমূহ। আচ্ছা মিশরের যে পিরামিড এটার হচ্ছে ইতিহাস পড়বা। পিরামিডের সূচনা কে করে, মিশরীয় সভ্যতা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের খেলাধুলা সম্পর্কিত তথ্য, রিসেন্ট যে খেলাধুলার নিউজ দেখবা সেটাই হচ্ছে নোট করে রাখবা। বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন লোকশিল্পী যেমন হচ্ছে হাসন রাজা, তারপরে আর কয়েকটা নাম বললো তো তোমরা। কেউ পারো না নাকি মনে নেই? বুঝি নাই আপু কোয়েশ্চেনটা একটু বল। বললাম যে বাংলাদেশের কয়েকজন লোকশিল্পীর নাম বলো, এই যে এটা। লালন শাহ, এটা তো আমি বললাম, হ্যাঁ লালন শাহ, হাসন রাজা, তারপরে আরো বলো। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন লোকশিল্পী? জয়নুল আবেদিন তো হ্যাঁ আপু, লোকশিল্পী না, উনি তো দুর্ভিক্ষের ছবি আঁকতো, তাই মনে হয়। আব্দুল হালিম। আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে আরো অনেকগুলো লোকশিল্পী আছে। ওদের হচ্ছে পড়বা যে ওরা কি করছে কিসের জন্য। যেমন হচ্ছে হাসন রাজা স্পেসিফিক কিছু গানের জন্য হচ্ছে বিখ্যাত, আবার লালন শাহ স্পেসিফিক কোনো গানের জন্য বিখ্যাত। তো এরকম অনেক লোকশিল্পী আছে যারা হচ্ছে তাদের নিজস্ব কাজকর্মের জন্য বিখ্যাত, তো এগুলো হচ্ছে পড়বা। তারপর বাংলাদেশের বিভিন্ন লোকসঙ্গীত আছে, যেমন হচ্ছে জারি, তারপরে হচ্ছে ভাওয়াইয়া, ভাটিয়ালি।
তারপর হচ্ছে সারি গান। হ্যাঁ। আচ্ছা রুনা বলো তো লায়লা। আহ, বলো তো হচ্ছে যে বাঘ বাঘ যদি আমার সামনে আসে তাহলে বাঘকে তাড়ানোর জন্য আমরা কোন লোকসঙ্গীতটা ব্যবহার করব? ভাটিয়ারি। আচ্ছা এটা তোমাদের প্রিভিয়াস একটা কোশ্চেন, এটা ভাটিয়ারি খুঁজে গান। যেয়ে পড়বা। আচ্ছা জানি না দিদি। তারপরে দেখো 2025 থেকে 2027 টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে রিসেন্ট একটা কে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপটাকে লিড করতেছে বা কারা হচ্ছে আছে বা কে হচ্ছে ক্যাপ্টেন, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সাম্প্রতিক জিকেতে আসতে পারে। তারপরে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে, ফার্স্ট শহীদকে, সেকেন্ড শহীদকে, থার্ড শহীদকে, তাদের হচ্ছে বাসা কোথায়, তারা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে পড়তো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আবু সাইদ রংপুরে বেগুন রোকেয়া থেকে শহীদ হয়েছে। আর জুলাই আন্দোলনের প্রথম শহীদ কিন্তু আবু সাইদ এবং তার বাসা কিন্তু রংপুরে এবং সে বেগুন রোকেয়া পড়তো। আর জুলাই আন্দোলনে সবকিছু ইম্পর্টেন্ট, জুলাই বিপ্লব পুরাটাই ইম্পর্টেন্ট। জুলাইয়ের ঘোষণাপত্র, তারপরে জুলাইয়ের যে সনদগুলো আছে এগুলো হচ্ছে দেখবা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা আরেকটা বিষয় আছে জুলাই নিয়ে, সেটা হচ্ছে যে জুলাইয়ে তো অনেক মানুষ শহীদ হয়েছে। এখন অনেক মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছিল, কিন্তু অনেক সময় দেখা যায় যে মুক্তিযুদ্ধেও হচ্ছে ফেক ডেথ সার্টিফিকেট দেখা যায় বা হচ্ছে অনেকে মিথ্যা কথা বলে হচ্ছে সার্টিফিকেট নেয় যে মারা গেছে বা মুক্তিযুদ্ধ করছে। জুলাই আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু সেই একই অবস্থা হয়েছে। অনেকে হচ্ছে এটা ক্লেম করছে যে তারা হচ্ছে জুলাই আন্দোলন করতে যে মারা গেছে বা হচ্ছে কাইন্ড অফ এরকম কিছু একটা কথাবার্তা। তো তাদের একটা লিস্ট প্রকাশিত হয়েছে যে কতজন এরকম ফ্রড ভাবে হচ্ছে করছে। তো সেটা সম্পর্কে একটু তথ্য বের করে তোমরা পড়বা। বুঝতে পারছো কথাটা? জি আপু। আচ্ছা বিভিন্ন জিআই পণ্য সমূহ পড়বা। জিআই পণ্য কিন্তু রিসেন্ট যেটা আসে সেটাও যেমন ইম্পর্টেন্ট, এবং 5 বছর আগে যে জিআই পণ্য হচ্ছে বের হয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিয়ে দেবে এততম জিআই পণ্য কত বা অততম জিআই পণ্য কত বা এই জিআই পণ্যটা কোন জেলার, এরকম করে দিতে পারে। তো এটা পড়বা। আচ্ছা বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রগুলো পড়বা, সংবাদপত্রগুলোর নাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি পঠিত সংবাদপত্র কোনটা? আচ্ছা কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে, কে বলতে পারবা এটা? কেউ পারবা না? কেউ রেসপন্স করো না? পারবো না আপু। আচ্ছা আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমাকে কোনো আন্তর্জাতিক সংস্থা বললে আমি জাতিসংঘের নাম বলে দিতাম, এটা হবে জাতিসংঘই হবে। আচ্ছা তো হ্যাঁ, জাতিসংঘ জাতিসংঘই হবে আর নয়তো ইউনেস্কো হবে। জাতিসংঘ হ্যাঁ, নয়তো ইউনেস্কো হবে। জাতিসংঘই হবে, তো এগুলো একটু দেখবা। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি লিখতে ভুলে গেছি যে জুলাই আন্দোলনের সময় হচ্ছে কোন নিউজ টিভি সব থেকে বেশি সাপোর্টিভ ছিল বা সব থেকে বেশি বড় ভূমিকা রেখেছে, বলতে পারবে এটা? সবাই তো হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ ছিল। যমুনা টিভি। হ্যাঁ। আচ্ছা তারপর দেখো 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2025, এটা সম্পর্কে হচ্ছে রিসেন্ট যে কারেন্ট জিকে বের হয়েছে, তো এটা সম্পর্কে একটু বিস্তারিত দেখবা। তারপর বিভিন্ন জনপ্রিয় এআই মাধ্যমগুলোর বিস্তারিত তথ্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটার সাথে হচ্ছে রোবোটিক্সও অ্যাড করবা। আপু আহ, আমাদের তা- আইসিটি বইটি পড়লে হবে না এটার জন্য?
না, আইসিটি বইয়ে তো কোনো কাজেই দিবে না। আইসিটি কি এআই দিয়ে আছে নাকি? এআই বলতে তোমার ওই যে জিমিনি, DeepSeek এগুলোকে বোঝায়। তো এগুলো হচ্ছে কে বানিয়েছে বা কত সালে, এগুলো আর কি। বা এগুলোর মেশিনারি যে হচ্ছে নলেজ গুলো, এগুলো পড়বা। আবার রোবোটিক্স ওপেন সম্পর্কে তো এখানে আছে। রোবোটিক সম্পর্ক হচ্ছে রোবোটিক্স সম্পর্কে হচ্ছে তোমার রিসেন্ট গুলো পড়লেই হবে। তারপরে যে বাংলাদেশে যে একটা রোবট আসছিল, কি যেন নাম, সুফিয়ানা কি যেন, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তো ওটা পড়বা, কবে, ডেট, তারিখ, এগুলো পড়বা। আচ্ছা, তারপরে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যক্তিত্ব, মানে হচ্ছে বাংলাদেশের, মানে সবথেকে কোন নারী হচ্ছে সর্বপ্রথম সেই কাজটা করে। যেমন এভারেস্টে প্রথম নারী, তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী স্পিকার, মানে এই ধরনের সব টার্ম আর কি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে বলতো? বেগম ডক্টর ইউনূস নানি। ও জি, বুঝিনি, আবার শুনতে পারিনি, বলো। বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস না? আমি আমি তাজউদ্দিন কি আহমেদ। আমি বলছি তোমাদেরকে যে বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী কে, তোমরা আমাকে ডক্টর ইউনূসের নাম বলছো। খালেদা জিয়া। খালেদা জিয়া। হ্যাঁ, এটা মনে হয় বেশি এবার আসার চান্স আছে, কারণ বিএনপি যেহেতু ক্ষমতায়, মানে আসতে পারে আর কি। আচ্ছা, আর তোমরা আরেকটা কাজ করবা, যে জিয়াউর রহমান এবং হচ্ছে খালেদা জিয়ার মানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। সাথে হচ্ছে যে সাম্প্রতিক যে রাজনৈতিক দল এনসিপি, ওটাও। আচ্ছা, আরেকটা রিসেন্ট হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা 2025-এর তথ্যসমূহ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। তোমরা কি আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছ, বা আমি কোনটা পড়াচ্ছি সেটা তোমাদের নজরে আছে? জি আচ্ছা আপু। আপু দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু, এটা হচ্ছে এই ছেলেটার নাম আরাফ না কি যেন। তো এটাও হচ্ছে পড়বা, এটা আচ্ছা সম্পর্কে আপু, আন্তর্জাতিক যে শ্রম সংস্থা, এটা কিন্তু আইএলও, যে এটা নিয়ে। বুঝি না, আবার বলো। আন্তর্জাতিক শ্রম সংস্থা যে, এটা কি আইএলও? হ্যাঁ, হতে পারে। আন্তর্জাতিক হ্যাঁ, এটা আইএলও এর অন্তর্ভুক্ত, আইএলও হতে পারে। হ্যাঁ, এগুলো পড়বে, এগুলো হচ্ছে রিসেন্টলি আসছে, এবং সম্মেলন যেহেতু 2025-এ হয়েছে, তো এগুলো হচ্ছে আসতে পারে আন্তর্জাতিক থেকে। তারপর আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে, একটা কথা বলতাম, বলো। এই আপনি আমাদেরকে যেগুলো দেখাইতেছেন এগুলা যদি আমাদেরকে লিস্ট আকারে দিয়ে দেওয়া হয় গ্রুপের মধ্যে, ওইটা বেটার হবে। এখানে তো আচ্ছা, দেখতেছি। আচ্ছা, তাহলে তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, আমি নিজে পার্সোনালি তোমাকে দিয়ে দিব, তুমি যাও। না না, এটা বলি নাই তো, আপনি এভাবে রিয়েক্ট করেন কেন? না তো, এটা তো তাহলে হইলো না। ক্লাস, তাহলে এখন জিকে থিওরি ক্লাস না নেওয়া হলে তোমরা বলো যে ভাই থিওরি ক্লাস কবে হবে, বা না না না, থিওরি আমি ক্লাস বলতে বলছি কি এটা বুঝায়? এটা থিওরি তো আর নেন হচ্ছে আপনি। ম্যাথ না যে আমি তোমাদেরকে সূত্র দিয়ে বুঝাই দিব যে ভাইয়া দেখো এই সূত্রের পরিবর্তে এটা হইছে। আমি এখন তোমাদেরকে একবার হচ্ছে ব্রডলি দেখাইতে ধরলাম, তখন একজন বললো যে আপু এগুলো তো বইয়ে আছে। আর আপনি ভুল তখন ও বুঝতেছেন বললো যে কেন? হচ্ছে, আপনাকে তো আমি এটা বলি নাই। আপনাকে বলছি আপনি এটা করেন, ঠিক আছে, এটা বেটার, বাট এটা যদি গ্রুপ আগে, এটা তো আমরা এখানে দেখতেছি, বাট আমাদের কাছে তো এগুলো কোনো ইয়ে দেয় না, এটা আমাদের পরবর্তীতে ভুলেও যেতে পারি ক্লাস শেষে। আচ্ছা তো আমি তো গ্রুপে পিডিএফ দিতে দিব, আপনি এটা তো রিয়েক্ট, তোমাদেরকে ভুল ভর্তির বুঝে সময় বলা রিয়েক্টটা কেন হয়েছে। করলেন? ভুল বুঝে কি? তুমি তো অলরেডি বলতেছো যে এগুলো তো আমরা দেখতেছি, তোমার কথার মাঝে কি বোঝায় তুমি একটু বলো। আমি বলছি এগুলো আমরা এখানে তো দেখতেছি, আমাদের ভুলেও যেতে পারি। তো তোমাদেরকে তো ভর্তির সময় বলা হয়েছে না যে তোমাদের যে ক্লাসটা করানো হবে সেটা হচ্ছে তোমাদের পিডিএফ দেওয়া হবে। তারপরেও তুমি এভাবে বলতেছো যে দেখতেছি। আমি বলছি গ্রুপ ভালো ইয়ে করে। হবে, আপনি বলবেন যে হ্যাঁ এটা দেওয়া যায় বা দেওয়া যাবে না, আচ্ছা আপু এরকম একটা ঠিক কথা আছে, আপনি উঠতেছিল না। করান। আচ্ছা আপু ঠিক আছে, আপনি করান, আমরা দেখতেছি।
যাই হোক, আচ্ছা, ইসরায়েল আর গাজাতে যে হচ্ছে হেল্প করার জন্য যে জাহাজসমূহ গিয়েছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কতটা জাহাজ গিয়েছিল, কোথা থেকে তারা যাত্রা শুরু করে, তারপরে তারা কিসের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, তো এইগুলা। আবার হচ্ছে যে বাংলাদেশেরও কিন্তু একজন আলোকশিল্পী, মেবি আলোকশিল্পী ছিল, উনি হচ্ছে কে, ওনার পরিচয়, এগুলো হচ্ছে পড়বা। আর তাদের হচ্ছে যে বিস্তারিত সব তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে, এটা হচ্ছে অনেক আলোচনায় আসছে এই টপিকটা। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প না? না না, ট্রাম্প না, এটা কি যেন নাম পড়লাম এম দিয়ে, আমার ঠিক মনে নেই এখন। এটা হচ্ছে পুতিন নাকি? বিস্তারিত। পুতিন। জি, পুতিন। না না, পুতিন তো যুক্তরাষ্ট্রের না। আচ্ছা, এটা হচ্ছে দেখবা তোমরা, ওর নামটা হচ্ছে এম দিয়ে কি যেন, আমার ঠিক মনে নেই। তারপর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনও হচ্ছে 2025-এ আসছে। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, যে সম্মেলনগুলো দেখবা, ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল হোক, যেগুলো 2024 এবং 25-এ সম্মিলিত হয়েছে সেগুলো বেশি করে পড়ার ট্রাই করবা, এটা হচ্ছে বেশি ভালো হয়। আপু, আমাদের এক্সাম তো ডিসেম্বর জানুয়ারি মিলেই হচ্ছে অনেক ভার্সিটির, তাহলে কি 2026-এর গুলাও পড়বো? 2026-এর গুলো লেস ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা। আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে গুগলে বা জিমিনিতে সার্চ দিবা, যেগুলো হচ্ছে 25 বা 26 বা 24-এ সম্মিলিত হয়ে আসছে, তাহলে হচ্ছে এর কারেন্ট ইয়েগুলো পেয়ে যাবা। তারপর নারী ক্রিকেট বিশ্বকাপ, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? বর্তমানে রাজনৈতিক দলসমূহের বিস্তারিত সব কয়টা পড়বা, আর নতুন কয়টা দল নিবন্ধিত হয়েছে আর কি কি। আমার জানার মতে নতুন হচ্ছে 3টা দল নিবন্ধিত হয়েছে, এবং তারা কি কি এগুলো একটু পড়বা। আবার দলের যে অ্যাব্রিভিয়েশন আছে, যেমন এনসিপি, এটার ফুল ফর্ম কি, এগুলো হচ্ছে পড়বা, নতুন যে দলগুলো আছে ওগুলা। আবার আরেকটা বিষয় হচ্ছে শিবির কিন্তু আগে নিষিদ্ধ ছিল, শিবির এখন উন্মুক্ত হয়েছে, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সাম্প্রতিক সময়ে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে বলতে হচ্ছে এগুলো হচ্ছে ভেরিয়েবল, মানে সময়ের সাপেক্ষে এগুলো চেঞ্জ হইতে থাকে। যেমন হচ্ছে তোমার আমদানি রপ্তানির হার, আবার হচ্ছে তোমার যে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান, তারপরে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, তারপর বায়ু দূষণের ক্ষেত্রে, মানে এরকম যে অনেকগুলো টার্ম আছে না, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের অবস্থান কততম, এগুলো কারেন্ট জিকে তে দেখবা, তাহলে হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা, তারপরে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যারা হচ্ছে বাংলাদেশ থেকে সৌদিতে কাজ করতে যায় ওদের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি 2025-এ হয়েছে, সেটা সম্পর্কে দেখবা। তারপর মানব পাচার বিষয় প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দেখবা, চতুর্থ বা পঞ্চম হয়তো, এরকম কিছু একটা, এটাও হচ্ছে কারেন্ট। আচ্ছা, নতুন দিবস অ্যাড হয়েছে জুলাইয়ের পরে, নতুন মেবি 2টা দিবস অ্যাড হয়েছে, নতুন দিবসগুলোর তারিখ এবং কোন দিবস কিসের পরিপ্রেক্ষিতে সেগুলো অ্যাড হয়েছে সেটাও হচ্ছে দেখবা। হামাস ও ইসরায়েলের শান্তি আলোচনা, এটা হচ্ছে যে তোমার সাম্প্রতিক একটা বিষয়, এটার বিস্তারিত দেখবা। সম্প্রতি কোন জেলায় অ্যানথ্রাক্স রোগ বেশি ছড়াচ্ছে, যেহেতু এই রোগটা হচ্ছে রিসেন্ট একটা ভাইরাল কনসেপ্ট, তো এটা হচ্ছে দেখবা। বা হচ্ছে কোন পশু থেকে ছড়ায় নাকি মানুষ থেকে ছড়ায়, কোন ভাইরাস, এগুলো দেখবা। আচ্ছা, বাংলাদেশের জিডিপি কত রিসেন্ট যেটা সেটা দেখবা, বা হচ্ছে রিসেন্ট পাস্ট 2-3 বছরের গুলো দেখতে পারো। বিখ্যাত শিল্পীদের জন্ম মৃত্যু বার্ষিকী, শিল্পকলা প্রদর্শনী, উৎসব। বিখ্যাত শিল্পী যারা আছে তাদের ইয়ে তো পড়বাই, আবার হচ্ছে বিভিন্ন শিল্পকলা প্রদর্শনী, উৎসব, জাতীয় জাদুঘর, আর্ট গ্যালারি, এগুলোর হচ্ছে বিস্তারিত পড়বা। ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি কোথাও যদি রিসেন্টলি কোনো এক্সিবিশন অনুষ্ঠিত হয় সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিবা। আচ্ছা, আপু, বাংলাদেশের সবগুলো সীমান্ত, কি ইম্পর্টেন্ট?
হ্যাঁ আপু। জন্ম তারিখ, সাল এগুলো কি ইম্পর্টেন্ট? শিল্পীদের জন্ম তারিখ, কত সালে জন্ম, মৃত্যু, আপু তোমার কথাই বুঝতে পারিনি। জন্ম সালগুলো কি ইম্পর্টেন্ট? মানে ও না না, শিল্পীদের জন্মসাল ইম্পর্টেন্ট না। বা যে কোনো সাল, যে কোন সালে কি হয়েছে ওগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, কোন সালে কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট, তবে হচ্ছে যে যেমন হচ্ছে নতুন দিবস, আর হচ্ছে যে সালগুলো ইম্পর্টেন্ট হচ্ছে চারুকলার ক্ষেত্রে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অতটা মৃত্যু জন্ম আসে না, চারুকলার ক্ষেত্রে কোনো শিল্পীর আসতে পারে। ও আচ্ছা। আচ্ছা, বাংলাদেশের সীমান্ত সীমারেখা বলতে ওই যে ওটাই বোঝায় যে হচ্ছে আহ ভৌগোলিক রেখা অবস্থান, যেটা প্রথমেই পড়িয়েছি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের ইয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই, আমি হচ্ছে একটু দেখলাম, আমি কনফিউজ ছিলাম আসলে। আচ্ছা, ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্পের ইলেকশন জানতে মেবি হ্যাঁ রিসেন্টলি হয়েছে, তো ওনার রাজনৈতিক দলের নাম, কত ভোটে উনি জয়ী হয়েছেন, আসন সংখ্যা, আর হচ্ছে হোয়াইট হাউস সম্পর্কে বিস্তারিত জানবো। অনেক সময় আসে যে হচ্ছে আমেরিকার সংসদ ভবনের নাম কি, হোয়াইট হাউস। আচ্ছা, আরেকটা এগুলো হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নাম, মানে ইসলামী ব্যাংক যেগুলো আছে, চারটা কি পাঁচটা, সেগুলো সম্মিলিতভাবে নামকরণ করা হয়েছে। তো সেই নামটা পড়বা, এবং কোন কোন ইসলামী ব্যাংক সম্মিলিত হয়ে সেই নামটা গঠিত হয়েছে সেটাও পড়বা। সাম্প্রতিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন, এটা হচ্ছে 2025-এ অনুষ্ঠিত হয়েছে, তো এটা দেখবা। বাংলাদেশ ব্যাংকের সংশোধন অধ্যাদেশ 2025, এটা হচ্ছে কারেন্টলি আছে। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গাকে অর্থ প্রদান করা হয়েছে রোহিঙ্গাদেরকে, এটা হচ্ছে কোন দেশ করছে এটা দেখবা। 2025-এ 2024-এ কোনো ইস্যু আছে কিনা এগুলো দেখবা। আরেকটা হচ্ছে ইপিআই, ইকোনমিক পজিশন ইন্ডেক্স, যেটা হচ্ছে অর্থনৈতিক বেস, ওই যে বললাম অর্থনীতি, জিডিপি, এগুলো একটু দেখবা। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, মানে হচ্ছে যে ক্ষুধার্ত টাইপের যে এগুলো থাকে, এগুলো একটু দেখবা। আচ্ছা, এতটুকুই শেষ হয়ে গিয়েছে। আর এখানে লাস্টে তোমাদেরকে এখানে যেগুলো আমি অ্যাড করছি, এই যে এগুলো 3 স্টার দিয়ে, এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে কারেন্ট জিকে থেকে। তোমাদের কি এগুলোর মধ্যে কোনোটা বুঝতে অসুবিধা আছে? মনে তো হয় নেই। না আপু, নেই। আচ্ছা ঠিক আছে। আর এটা তো হচ্ছে আজকে আমি অনেক খোঁজাখুঁজি করে এগুলা রিসেন্ট জিকে পেলাম। আর পরবর্তীতে তোমাদের তো হয়তো কোনো জিকে ক্লাস হবে না, কিন্তু আমি যদি হচ্ছে কোনো কারেন্ট জিকে পাই, তাহলে আমি এভাবে হচ্ছে যে ছোট ছোট টপিক করে তোমাদেরকে দিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে না। জি আপু। জি পারবো। আপু, ওটা ভালো হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমাদের হয়তো সময়ও বেঁচে যাবে যে কোন টপিকে পড়তে হবে। আমি জাস্ট টপিকগুলো দিয়ে দিলাম, তোমরা হচ্ছে সার্চ করে বিস্তারিত পড়ে নিবা, তাহলে মনে হয় ভালো হয়। আপু ডাকসু নির্বাচন ওটা নিয়ে কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক ইম্পর্টেন্ট, ডাকসু নির্বাচন তো পড়বাই। তোমার হচ্ছে আসন সংখ্যা কতটা, তারপরে ওই যে ডাকসু কবে, ওই যে বললাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিস্তারিত পড়বা, ওখানেই হচ্ছে ইনক্লুড করে নিবা। ডাকসুর হচ্ছে ইয়ে ফুল ফর্ম কি, তারপরে ডাকসুর যে লোগোটা, পদ সংখ্যা কতটি, মেইন যে পদগুলো আছে ভিপি, এজিএস, জিআই, এখান থেকে কারা কারা হয়েছে, বিরোধী দল কারা ছিল, বা কত ভোটে বা কতটা হল নিয়ে হচ্ছে এই নির্বাচন ভোট কেন্দ্র হয়েছে, এগুলো হচ্ছে পড়বা। আচ্ছা, আর কিছু, না আর তো না। কোয়েশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তাহলে 4-5 দিন বা 1 সপ্তাহ পরে তোমাদেরকে আবার এরকম নোট বা পিডিএফ আকারে এগুলো পয়েন্ট আউট করে দিয়ে দিব, তাহলে আপু তোমাদের আজকের পড়তে পিডিএফ দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিব। ঠিক আছে।